আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য ইংরেজি সাহিত্যের ধারাবাহিক 50টি ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে। তো ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই অংশ থেকে তুলনামূলক প্রশ্ন কম হয়। তো তারপরেও আমরা এখান থেকে কিছু কনফিউশন তৈরি হয়। আমরা যখন ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডটা পড়বো, দেখবো যে আমরা অন্যান্য পিরিয়ড পড়ার সময় অন্যান্য পিরিয়ডের সাথে এখানে বিশেষ করে উপাধি, ছদ্মনাম বা আরও কিছু লেখার বিষয়ে কিছু কিছু কনফিউশন তৈরি হয়। সেই কনফিউশনগুলো মূলত আমরা এখান থেকে ক্লিয়ার করব। আর এটা দূর করতে গেলে রেনেসাঁ পিরিয়ড স্বভাবতই আমাদের চলে আসে এবং রেনেসাঁ পিরিয়ডের কিছু লেখকের নাম আমরা পাশাপাশি জানবো, যাতে করে পরবর্তীতে রেনেসাঁ পিরিয়ড পড়তে গেলে আমরা এখান থেকে যে আলোচনাগুলো আছে বা কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওল্ড ইংলিশ পিরিয়ড, আপনারা এখানে ছকে কিছু নাম দেখতে পাচ্ছেন। ওল্ড ইংলিশ পিরিয়ডে দেখেন এখানে 4জন লেখকের নাম বলা আছে, মিডল ইংলিশ পিরিয়ডে 5জন লেখকের নাম লেখা আছে এবং রেনেসাঁ পিরিয়ডে এখানে 6জন লেখকের নাম লেখা আছে। তো রেনেসাঁ পিরিয়ডে এর বাইরেও কিন্তু অনেক লেখক রয়েছেন, সেই সব লেখক সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। আজকে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড আর মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে জানি। আপনারা প্রথমেই খেয়াল করেন ওল্ড ইংলিশ পিরিয়ডে যে নামগুলো আছে আমরা নামগুলো জেনে নিই। ক্যাডমন, কেনেওলফ, সেন্ট ভেনারেবল বেদে, কিং আলফ্রেড দ্য গ্রেট। মিডল ইংলিশ পিরিয়ডে যে নামগুলো রয়েছে জিওফ্রে চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড, স্যার থমাস ম্যালোরি, দান্তে আলেঘিরি এবং জন উইক্লিফ। আর রেনেসাঁ পিরিয়ডে যে নামগুলো লেখা রয়েছে ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়ার, অ্যাডমন্ড স্পেন্সার, বেন জনসন, থমাস কিট এবং ফ্রান্সিস বেকন। এখন আমরা যে পদ্ধতিতে বিষয়টা শিখবো সেটা হচ্ছে, এখানে আপনারা কিছু ছক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তালিকার মধ্যে লেখা আছে। যেমন হচ্ছে এখানে যেমন ক্যাডমন, চসার, স্পেন্সার একই লাইনে লেখা রয়েছে। তো আমি এটা একটু ক্লিয়ার করি, বিষয়টা আমরা কিভাবে জানবো। দেখেন আমরা এই যেখানে লাল কালিতে যে অংশটা লেখা আছে সেটা খেয়াল করেন। পরীক্ষায় প্রশ্ন হতে পারে এইভাবে যে ইংরেজি সাহিত্যের প্রথম কবি কে, বা হু ইজ দ্য ফার্স্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার। হ্যাঁ, ইংরেজি সাহিত্যের প্রথম বা আদি কবিকে, এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি এই প্রশ্নটা আসে আপনারা এই সিকোয়েন্সটা খেয়াল করবেন। সিকোয়েন্স কোনটা? যে প্রথমে ক্যাডমন, তারপরে চসার, তারপরে স্পেন্সার। অর্থাৎ যে কোনো যদি এরকম কোনো কনফিউজিং প্রশ্ন চলে আসে পরীক্ষায়, আমরা প্রথমেই শুরু করব যে ওল্ড ইংলিশ পিরিয়ডে, যেহেতু ওল্ড ইংলিশ পিরিয়ডটা সবচেয়ে পুরাতন, হ্যাঁ, তারপরে মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে রেনেসাঁ পিরিয়ড। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের কোনো লেখক পরিচিত ছিলেন কিনা, মানে ফার্স্ট পোয়েট হিসেবে, কবি হিসেবে ওল্ড ইংলিশ পিরিয়ডের কেউ ছিলেন কিনা। দেখেন ওল্ড ইংলিশ পিরিয়ডের একজন কিন্তু প্রথম ফার্স্ট নোন পোয়েট হিসেবে একজন ছিলেন, তিনি হচ্ছেন ক্যাডমন। এই যে এই ক্যাডমন। এরপরে আমরা যদি বলি যে ওল্ড, ধরেন অপশানে 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে এই 3টা আছে, সাথে আরেকটা আছে, আমাদের অ্যান্সার করতে হবে ক্যাডমন। কিন্তু অপশানে ক্যাডমন নাই, তারপরে আমাদের খেয়াল করতে হবে অপশানে চসার আছে কিনা। হ্যাঁ, মানে জিওফ্রে চসার উনি অপশানে আসেন কিনা। তারপরে যদি ক্যাডমনও অপশানে না থাকে, চসারও অপশানে না থাকে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে অপশানে অ্যাডমন্ড স্পেন্সার আছেন কিনা। হ্যাঁ, আপনারা এইভাবে সিকোয়েন্সটা ফলো করবেন। প্রথমে খেয়াল করবেন ওল্ড ইংলিশ পিরিয়ড, দেন মিডল ইংলিশ পিরিয়ড, দেন রেনেসাঁ পিরিয়ড। এই সিকোয়েন্সে যদি থাকে আপনারা এইটা অ্যান্সার করবেন, যদি না থাকে পরেরটাতে যাবেন। হ্যাঁ, অ্যাডমন্ড থাকলে ক্যাডমন্ড, না থাকলে চসার, চসার না থাকলে স্পেন্সার। আর যদি সবগুলো থাকে তাহলে আমরা অ্যান্সার করবো হচ্ছে ক্যাডমন্ড। তাহলে পরীক্ষায় প্রশ্নটি হতে পারে এইভাবে, হু ইজ দ্য ফার্স্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার, বা ইংরেজি সাহিত্যের আদি কবি, প্রাচীন কবি বা প্রথম কবিকে? ক্যাডমন, চসার এবং স্পেন্সার। এখন এইখানে দেখেন নীল কালিতে, সবুজ কালিতে আরও একটা অংশ লেখা রয়েছে। যেসব জায়গায় সবুজ কালিতে লেখা রয়েছে সেই অংশগুলোতে আমরা আবার বাংলা সাহিত্যের সাথে যে মিল অমিলটা আছে বা বাংলা সাহিত্যের সাথে যে কনফিউশন তৈরি হয় সেটাও ক্লিয়ার করব। দেখেন এটা বলার পূর্বে আমি উপরে যে অংশটা লেখা আছে এটা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যে বলতেছি ওল্ড ইংলিশ পিরিয়ড, ওল্ড ইংলিশ পিরিয়ডে এখানে লেখা রয়েছে বিওল্ফ। বিওল্ফটা কি? একটা ইপিক বা মহাকাব্য। এটা বলার পূর্বে আমি একটু আলোচনা করে ফেলি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র যে নিদর্শন বা কাব্যগ্রন্থ বা কবিতা বা গানের সংকলন সেটা কি? সেটা হচ্ছে চর্যাপদ। আমরা কিন্তু বাংলা সাহিত্য পড়াটাই শুরু করি চর্যাপদ দিয়ে। বাংলা সাহিত্যের যুগ বিভাগের পরেই চর্যাপদ, আমরা নেক্সট ক্লাসেও আলোচনা করব। তো এই চর্যাপদটা কি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। বাংলা সাহিত্যে যেমন 3টি যুগ বিভাগ রয়েছে, এর মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ রয়েছে। ইংরেজি সাহিত্যের অনেকগুলো যুগ বিভাগের মধ্যেও কিন্তু প্রাচীন যুগ, মধ্যযুগ রয়েছে। সর্বপ্রথম কিন্তু প্রাচীন যুগ দুটোর ক্ষেত্রেই রয়েছে। তো বাংলা সাহিত্যের যেমন প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, তেমনি ইংরেজি সাহিত্যে ওল্ড ইংলিশ পিরিয়ডের একমাত্র নিদর্শন হচ্ছে, বা ওল্ড ইংলিশ পিরিয়ডের একটি অন্যতম নিদর্শন হচ্ছে বিওল্ফ। সেটা কি? ইপিক। ইপিক মানে হচ্ছে মহাকাব্য। হ্যাঁ, যেমন এখানে দেখেন আবার নামের সাথে পার্থক্য করা। কেনেওলফ ইনি কিন্তু লেখকের নাম, আর বিওল্ফটা হচ্ছে কি? এই সাহিত্যের চর্যাপদের মতো একটা ইপিক বা মহাকাব্য, এই যুগের একটি নিদর্শন বা সাহিত্যকর্ম।
আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে চর্যাপদ সেটা আবার কি, সেটা কাব্য, কবিতা বা গানের সংকলন। এখন এই পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, দেখেন যে ক্যাডমন, এটা কি ইংরেজি সাহিত্যের আদিকবি। অনুরূপভাবে যদি বলা হয় বাংলা সাহিত্যের আদিকবিকে, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কি লুইপা। কারণ কি, এই যে চর্যাপদ, চর্যাপদের মোট যতগুলো পদ ছিল এর মধ্যে প্রথম যে পদটি সেটি রচনা করেন কে, লুইপা। যে কারণে আমরা বলি কি যে চর্যাপদের আদিকবি বা বাংলা সাহিত্যের আদিকবি, বাংলা সাহিত্যের প্রাচীন কবি, বাংলা সাহিত্যের প্রথম কবি তিনি কে, তিনি হচ্ছেন লুইপা। যদিও বা এটা নিয়ে একটু মতভেদ রয়েছে, তো আমরা বাংলা সাহিত্য পড়ার সময় ক্লিয়ার করব যে অধিকাংশের মতোই কে বলেন লুইপা, কারণ কি তিনি 1 নং পদটি রচনা করেন। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধুমাত্র বলেন হচ্ছে এটি লুইপা হবে না, এটি হবে সবরপা। তবে অপশানে যদি উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কি লুইপা। তাহলে আমরা এখান থেকে কি ক্লিয়ার হলাম যে ইংরেজি সাহিত্যের আদিকবি বললে আমরা এই সিকোয়েন্সটা ফলো করব, বা আমরা যদি এক কথায় বলি ক্যাডমন, আর বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুইপা। এখন দেখেন এই অংশে আরও একটা বিষয় লেখা রয়েছে, সেটা হচ্ছে স্পেন্সারের সাথে নির্মলেন্দু গুণ, এখানে মিল অমিলটা কোথায়। আমরা এইভাবে পড়তে পারি যে স্পেন্সারকে কি বলা হয়, পোয়েট অফ পোয়েট বা প্রিন্স অফ পোয়েট। কবিদের কবি বলা হয় ইংরেজি সাহিত্যে হচ্ছে এডমন্ড স্পেন্সারকে, কবিদের কবি। আর যদি বাংলা সাহিত্যে বলা হয় কবিদের কবিকে, তাহলে উত্তর করতে হবে হচ্ছে নির্মলেন্দু গুণ। আমরা বাংলা সাহিত্যের সাথে ইংরেজি সাহিত্যে, অথবা ইংরেজি সাহিত্যের সাথে ইংরেজি সাহিত্য, অথবা এক লেখকের সাথে আরেক লেখকের যদি আমরা এভাবে মিল করে পড়তে পারি, হ্যাঁ মিল এবং অমিল করে পড়তে পারি, পার্থক্য করে, তাহলে দেখবেন আমাদের পড়াটা অনেক পর্যন্ত মনে থাকবে এবং এখান থেকে পরীক্ষা আসলে আমাদের কোনো কনফিউশন হবে না। তাহলে ইংরেজি সাহিত্যে পোয়েট অফ পোয়েটস হচ্ছেন স্পেন্সার, এডমন্ড স্পেন্সার, এবং বাংলা সাহিত্যে কবিদের কবি হচ্ছেন নির্মলেন্দু গুণ। এবারে আসেন দ্বিতীয় যে ছকটা আছে, অর্থাৎ এখানে দ্বিতীয় যে সিকোয়েন্সটা আছে, সিরিয়ালটা আছে সেইটা। দ্বিতীয় সিরিয়ালটা কি, তাহলে দ্বিতীয় সিরিয়ালটা কিসের উপর হবে, এই যে লাল কালিতে যে বিষয় লেখা আছে সেটা, ফার্স্ট লার্নিং অথবা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রথম লার্নিং বা ল্যাঙ্গুয়েজের জনক কে, বা ইংরেজি সাহিত্যে প্রথম লার্নিং বা ল্যাঙ্গুয়েজ কে লিখেছেন, হ্যাঁ কে শুরু করেছেন, এরকম একটা প্রশ্ন হতে পারে। হুই ইজ দ্য ফার্স্ট লার্নিং অথবা ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার। তাহলে উত্তর করতে হবে কি বেদে। বেদে কোনজন, খেয়াল করেন আমাদের কি বলছিলাম, আমাদের খেয়াল করতে হবে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, তারপরে মিডিল ইংলিশ পিরিয়ড, তারপরে অন্যান্য পিরিয়ড। দেখেন ওল্ড ইংলিশ পিরিয়ডে একজন আছেন সেন্ট ভেনারেবল বেদে। এই বেদে ইনি হচ্ছেন কি, যে ফাদার অফ ফার্স্ট লার্নিং অথবা ল্যাঙ্গুয়েজ। আর যদি অপশানে সেন্ট ভেনারেবল বেদে না থাকে, তখন আমরা খেয়াল করবো অপশানে জিওফ্রে চসার আছে কিনা। জিওফ্রে চসার কি, দেখেন ফাদার অফ ইংলিশ লার্নিং বা ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেদে না থাকলে কি হবে, জিওফ্রে চসার হবে। অ্যান্সার করতে হবে বেদে, তারপরে চসার। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি যে জিওফ্রে চসার তিনি কিন্তু মডার্ন পোয়েট্রিরও জনক। অনেক সময় পরীক্ষায় সরাসরিভাবে প্রশ্ন আসে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন পোয়েট্রি, তখন আমাদের অ্যান্সার অপশানে দেখবেন বেদে থাকে না, অপশানে থাকে চসার। তখন আমাদের অ্যান্সার করতে হবে কি জিওফ্রে চসার। আর মডার্ন পোয়েট্রির সাথে আমাদের আরও কিছু মিল রয়েছে, যেমন মডার্ন ড্রামার জনককে, শুধু ড্রামার জনককে, তারপরে মডার্ন পোয়েট্রিতে বাংলায়কে, এটা আমরা একটু পরেই জানবো। তাহলে যদি বলা হয় ফার্স্ট লার্নিং অথবা ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা অ্যান্সার করবো কি বেদে। যদি বেদে না থাকে অপশনে, তখন করবো চসার। আর মডার্ন পোয়েট্রি আকারে অনেক সময় সরাসরি পরীক্ষায় প্রশ্ন থাকে হচ্ছে জিওফ্রে চসার। এরপরে 3 নম্বর যে সিরিয়ালটি আছে এটা একটু খেয়াল করেন। এটা হচ্ছে কি ফার্স্ট প্রোজ অথবা পদ্য, অর্থাৎ ইংরেজি সাহিত্যে প্রথম প্রোজ বা গদ্য রচনা করেছেন কে। যদি এরকম একটি প্রশ্ন পরীক্ষায় থাকে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। তো সেটাতে ওল্ড ইংলিশ পিরিয়ডে কে ছিলেন, কিং আলফ্রেড দ্য গ্রেট, হ্যাঁ। মিডিল ইংলিশ পিরিয়ডে কে ছিলেন, জন উইক্লিফ, এই যে জন উইক্লিফ। এবং রেনেসাঁ পিরিয়ডে কে ছিলেন, ফ্রান্সিস বেকন। এখানে বলে রাখা ভালো যে অনেক সময় পরীক্ষায় এই যে ফ্রান্সিস বেকন, এই অপশনটা বেশি থাকে, এই অপশনগুলো তুলনামূলক কম থাকে। ফ্রান্সিস বেকন, কারণ বিসিএস ইংলিশ লিটারেচারে দেখা যায় যে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। পরীক্ষায় প্রশ্ন আসা শুরু হয় কোথায়, রেনেসাঁ পিরিয়ড থেকে। যে কারণে এই অপশনগুলো অনেক সময় পরীক্ষায় থাকে না, শুধুমাত্র ফ্রান্সিস বেকন থাকে। এইটা খেয়াল রাখবেন, হ্যাঁ। তাহলে যদি বলা হয় ইংরেজি সাহিত্যে ফার্স্ট প্রোজ বা গদ্য রচনা করেন কে, তাহলে আমরা কোন সিরিয়াল যাব, ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে কিং আলফ্রেড দ্য গ্রেট, মিডল ইংলিশ পিরিয়ড থেকে জন উইক্লিফ, এবং রেনেসাঁ পিরিয়ড থেকে ফ্রান্সিস বেকন। এরপরে যদি বলা হয় যে পরের 4 নম্বর সিরিয়ালটি খেয়াল করেন, ফার্স্ট হিস্টোরিয়ান, প্রথম মানে সাহিত্য বিষয়ক গ্রন্থ কে লিখেছেন, হ্যাঁ। ইতিহাস, প্রথম সাহিত্য, প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে লিখেছেন, হিস্টোরি, ইতিহাস, হ্যাঁ। প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থটি কে লিখেছেন, যদি বলা হয় এরকম একটি প্রশ্ন আসে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে, সেটাকে সেন্ট ভেনারেবল বেদে, এই যে সেন্ট ভেনারেবল বেদে উনি। আর যদি এই প্রশ্নটাই বলা হয় বাংলা সাহিত্যের ক্ষেত্রে কে লিখেছেন, তাহলে সেটা অ্যান্সার করবো কি আমরা, দীনেশচন্দ্র সেন। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। বাংলা সাহিত্যে বা বাংলা সাহিত্যে প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কোনটি, বা প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে লিখেছেন, প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থটি লিখেছেন দীনেশচন্দ্র সেন। এই যে গ্রন্থটির নাম কি, এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে। গ্রন্থটির নাম আপনারা একটু লিখে নেবেন,
বঙ্গভাষা এবং সাহিত্য। গ্রন্থটির নাম কি? বঙ্গভাষা এবং সাহিত্য। বঙ্গভাষা এবং সাহিত্য, হ্যাঁ, বঙ্গভাষা ও সাহিত্য। এটা হচ্ছে সেন্ট ভেনারেবল বেদে ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট হিস্টোরিয়ান, আর বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ লেখেন দীনেশচন্দ্র সেন। বঙ্গভাষা ও সাহিত্য। এখন দেখেন আমাদের নিচে আরও একটু তালিকা রয়েছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে দেখেন যে আমরা উপরে যে লেখকগুলো সম্পর্কে পড়লাম, আমাদের কিন্তু অলরেডি ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লেখকগুলো রয়েছে সেই লেখকগুলো সম্পর্কে জানা হয়ে গেছে। পরীক্ষায় আসলে এই অংশগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তবে মিডল ইংলিশ পিরিয়ডের যে লেখকগুলো রয়েছে সেই লেখকগুলো থেকে আমরা সংক্ষিপ্ত আকারে আরও দুই একটি করে তথ্য জানবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন জিওফ্রে চসার। জিওফ্রে চসারের একটি বিখ্যাত উক্তি আছে, যেমন আপনারা ছোট থেকে পড়ে আসছেন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই বিখ্যাত উক্তিটি কিন্তু জিওফ্রে চসারের। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আমি পুরোটা লিখি নাই। এই যে উক্তিটা, এই উক্তিটা কার? পরীক্ষায় মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই উক্তিটি কার? এটা হচ্ছে জিওফ্রে চসারের। আরেকটা জিওফ্রে চসার থেকে একটি প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস নামে একটা বিখ্যাত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রয়েছে ক্যান্টারবেরি টেলস। হ্যাঁ, এই ক্যান্টারবেরি টেলস নামের যে সাহিত্যকর্মটি, এটা লিখেছেন জিওফ্রে চসার। তো জিওফ্রে চসার থেকে আমরা কি কি দেখলাম খেয়াল করেন। এখানে হচ্ছে ফাদার অফ লার্নিং বা ল্যাঙ্গুয়েজ, ফাদার অফ মডার্ন পোয়েট্রি, এবং এখানে হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান উক্তিটি, এবং ক্যান্টারবেরি টেলস নামের একটা বিখ্যাত বই আছে। এই তথ্যগুলোই জিওফ্রে চসার থেকে বেশি আসে। এর বাইরে যদি জিওফ্রে চসার থেকে পড়তে হয়, দেখবেন জিওফ্রে চসারে এর বাইরে হয়তো বা আরও কিছু বইয়ের নাম আছে, তবে সেগুলো পরীক্ষায় তুলনামূলক কম আসে। আপনারা যে কোনো একটা বই থেকে সেই অংশটা হাইলাইটেড করা যদি কোনো বইয়ের নাম থাকে এগুলোর বাইরে, আপনারা সেই অংশটা দেখে নিতে পারেন। এখন জিওফ্রে চসারের এই পাশে দেখেন তীর চিহ্ন দিয়ে আরেকটা ছক আছে, বা এখানে কিছু লেখার আছে। আমরা এখান থেকে কিছু কনফিউশন ক্লিয়ার করব। দেখেন আমরা এখানে একটু আগে বলছিলাম যে জিওফ্রে চসার পড়ার সময় আমরা কি বলছি? ফাদার অফ মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার জনককে জিওফ্রে চসার। এখন এটার সাথে মডার্ন শব্দের সাথে আরও যে বিষয়গুলো রয়েছে আমরা সেটা একটু ক্লিয়ার করি। ফাদার অফ মডার্ন পোয়েট্রি যদি বলা হয় তাহলে আমরা উত্তর করব কি? জিওফ্রে চসার, ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। হ্যাঁ, তাহলে কি ইংরেজি সাহিত্যে আধুনিক কবিতার জনক হচ্ছে জিওফ্রে চসার। কিন্তু এই প্রশ্নটাই যদি বাংলা সাহিত্যে বলা হয় যে বাংলা সাহিত্যে আধুনিক কবিতার জনককে বা আধুনিক কবিকে, তাহলে কি করব? আমরা অ্যান্সার করব মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত পড়ার সময় আপনারা একটু খেয়াল করবেন যে আধুনিক কবি প্রবর্তন করেন হচ্ছে আধুনিক কবিতা মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, তাহলে আমরা এটা মিল রেখে পড়লাম। এরপরে যদি বলা হয় মডার্ন পোয়েট্রি না মডার্ন ড্রামা, হ্যাঁ, হুইজ দ্য ফাদার অফ মডার্ন ড্রামা, যে ইংরেজি সাহিত্যে আধুনিক নাট্যকারকে বা আধুনিক নাটকের জনককে, তখন কি? জিবি শ। জিবি শয়ের নাম আপনারা গত ক্লাসে বলেছিলাম, জর্জ বার্নার্ড শ। তিনি কি মডার্ন পিরিয়ডের একজন অন্যতম লেখক, মডার্ন পিরিয়ডের একজন অন্যতম লেখক, আইরিশ লেখক, তিনি কে? জিবি বা জর্জ বার্নার্ড শ। যদি পরীক্ষায় প্রশ্ন হয় হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ড্রামা, তাহলে উত্তর করব কি? জিবি শ। এখন পরের প্রশ্নটি খেয়াল করেন। ফাদার অফ মডার্ন শব্দটি এখানে কিন্তু নেই, ফাদার অফ ড্রামা অথবা ট্র্যাজেডি। আমরা জানি ড্রামার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজি কমেডি। আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ার পড়তে যাব তখন বিষয়গুলো আমাদের আরও ক্লিয়ার হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ফাদার অফ ড্রামা, হ্যাঁ, শুধু ড্রামা বা ট্র্যাজেডি, তখন অ্যান্সার করতে হবে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো কোনজন? আমরা রেনেসাঁ পিরিয়ডের। আচ্ছা, আমি এই পাশে একটু দেখাই। এই যে রেনেসাঁ পিরিয়ডের খেয়াল করেন, শুরুতে আমরা কি লিখছিলাম? ক্রিস্টোফার মার্লো, হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার এরকম নাম লেখা আছে, খেয়াল করেন। এই যে ক্রিস্টোফার মার্লো, এই ক্রিস্টোফার মার্লো হচ্ছে ফাদার অফ ড্রামার জনক, হ্যাঁ, ফাদার অফ ড্রামা। যদি বলা হয় শুধু ফাদার অফ ড্রামা বা ট্র্যাজেডি, তাহলে অ্যান্সার করবো কি? ক্রিস্টোফার মার্লো। যদি বলা হয় ফাদার অফ মডার্ন ড্রামা, তাহলে জিবি শ। ফাদার অফ মডার্ন পোয়েট্রি চসার। যদি বলা হয় বাংলায় আধুনিক কবিতার জনক, মাইকেল মধুসূদন দত্ত। এখন এইখানে আরও একটি বিষয়, যদিও বা এই প্রশ্নটি তুলনামূলক পরীক্ষায় কম আসে, কিন্তু যদি বলা হয় গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, হ্যাঁ, এটা একবার না দুইবার পরীক্ষায় তারপর আসছিল কিন্তু, যে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, সব সময়ের যদি বিখ্যাত, সব সময়ের বিখ্যাত নাট্যকার, হ্যাঁ, সব মিলে যদি বলা হয় গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, তখন আবার অ্যান্সার করতে হবে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আমরা একটু আগে দেখলাম রেনেসাঁ পিরিয়ডের আরও একজন বিখ্যাত নাট্যকার লেখক, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, যে কনফিউশন যদি আসে, এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মডার্ন ড্রামা বা শুধু ড্রামা, এই তারপরে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। তো এইগুলো আসলে কিন্তু আমাদের কনফিউশন ক্লিয়ার করতে হবে। এখন দেখেন চসার আমরা একদম পুরোপুরি পড়ে ফেলছি, চসারের সাথে রিলেটেড যে অংশগুলো সেগুলোও জেনে ফেলছি। এখন দেখেন ল্যাংল্যান্ড, হ্যাঁ, দেখেন চসারের পরেই আমাদের এখানে কি অংশ ছিল, এখানে যে অংশগুলো আমরা সেগুলো একটু পড়বো, কারণ আমরা এই পাশে ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লেখকগুলো তাদের সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলছি। কনফিউশনগুলো ক্লিয়ার করতে গেলেই সিরিয়াল অনুযায়ী আমরা জেনে ফেলছি। তবে মিডল ইংলিশ পিরিয়ডের লেখকগুলো সম্পর্কে আমরা সংক্ষেপে দুই একটা করে তথ্য জানবো। এখন খেয়াল করেন, এই যে কি বলতেছিলাম, ল্যাংল্যান্ড, হ্যাঁ, এই যে ল্যাংল্যান্ড, খেয়াল করেন।
ল্যাংল্যান্ড বা উইলিয়াম ল্যাংল্যান্ড, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, হুইল বেল দ্য ক্যাট। হ্যাঁ, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি? আমরা এরকম একটা গল্প ছোটকাল থেকে পড়ে আসছিলাম যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কি। এই যে উক্তিটা, এই উক্তিটা হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ডের, তবে পরীক্ষায় খুব বেশি একটা আসে না। হ্যাঁ, উইক্লিফ, দেখেন জন উইক্লিফ, জন উইক্লিফ থেকে কোন কোন তথ্যগুলো আমরা জানবো, যে বাইবেলের যে ইংরেজি অনুবাদ, বাইবেলের ইংরেজি অনুবাদ করেন কে? এই জন উইক্লিফ। আর এর পাশাপাশি আমরা এই তথ্যটা একটু জানবো যে কোরআনের অনুবাদ করেন কে? ভাই গিরিশচন্দ্র সেন। এই প্রশ্নটি পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, কোরআনের বাংলা অনুবাদ করেন কে? ভাই গিরিশচন্দ্র সেন। এখন দেখেন আমরা এই পাশে আসলে জায়গা পাই নাই, যে কারণে আমরা এই পাশে একটু লিখে রাখছি। দেখেন স্যার থমাস ম্যালোরি সম্পর্কে আমরা দেখলাম, তো স্যার থমাস ম্যালোরি থেকে কোন প্রশ্নটা পরীক্ষায় আসে? এখানে একটা কনফিউশন তৈরি হয়। দেখেন মর্টে ডি আর্থুর, হ্যাঁ মর্টে ডি আর্থুর, এই যে একটা নাম মর্টে ডি আর্থুর, এটা একটা বিখ্যাত সাহিত্যকর্ম। একই নাম, কোনো চেঞ্জ নাই, এই একই নামের দুইটা সাহিত্যকর্ম রয়েছে, একটা হচ্ছে প্রোজ বা গদ্য এবং একটা হচ্ছে কবিতা। তাহলে আমাদের জানতে হবে যে গদ্যটি কে লিখেছে এবং কবিতাটি কে লিখেছেন। এখন ইংরেজি সাহিত্যে কিন্তু এরকম বেশ কিছু জায়গায় একই নামের সাহিত্যকর্ম রয়েছে, একই নামের বেশ কিছু সাহিত্যকর্ম রয়েছে যেটা বিভিন্ন লেখক রয়েছেন, একই নামটা একই, কোনোটা হয়তো কবিতা, কোনোটা উপন্যাস, কোনোটা গদ্য। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আবার মাঝে মাঝে আসে, আমাদের এই অংশগুলো পড়ার সময় কিন্তু ক্লিয়ার করে পড়তে হবে। তাহলে যদি বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ, তাহলে আমরা অ্যান্সার করব কি? ফাদার অফ ইংলিশ প্রোজ কে ছিল? দেখেন ফাদার অফ ইংলিশ প্রোজ বা গদ্য ছিল, দেখেন একটু আগে যে দি গ্রেট কিং আলফ্রেড দি গ্রেট, জন উইকলিফ, ফ্রান্সিস বেকন। আর এখানে ওই প্রোসের মধ্যে একটা বিখ্যাত প্রোসের নাম হচ্ছে কি মর্টে ডি আর্থুর, যেটা লিখেছিলেন স্যার থমাস ম্যালোরি। আর ওই নামেরই যদি বলা হয় যে কবিতা, ওই নামেরই গদ্য না, যদি বলা হয় কবিতাটা কে লিখেছেন, তাহলে কিন্তু অ্যান্সার করতে হবে লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন কোন যুগের? তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের প্রধান যে তিনজন কবি রয়েছেন, সে তিনজন কবির প্রধান একজন। হ্যাঁ, ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি যদি বলা হয়, তিনি হচ্ছেন লর্ড আলফ্রেড টেনিসন। তিনি লিখেছেন এই একই নামের কবিতাটা, আর একই নামের গদ্যটা লিখেছেন স্যার থমাস ম্যালোরি, তিনি হচ্ছেন মিডিল ইংলিশ পিরিয়ডের। আর একজন রয়েছেন, খেয়াল করেন, দান্তে। হ্যাঁ, দান্তে আলেঘিরি। এই দান্তে, এখান থেকে যে প্রশ্নটি পরীক্ষায় মাঝে মাঝে আসে সেটা হচ্ছে যে ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, মানে আমরা যদি সংক্ষেপে বলি ইতালি ভাষা বা ইতালি সাহিত্যের যদি জনক বলা হয়, বা ইতালি সাহিত্যের প্রধান কবি, বা আমরা যেটাকে বলি জাতীয় কবি, তাহলে সেটা হচ্ছে দান্তে, দান্তে আলেঘিরি। আরেকটা বিষয় উল্লেখ করি যে ইদানিংকালে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এরকম একটি প্রশ্ন প্রায় আসতে দেখা যাচ্ছে যে কে কোন দেশের জাতীয় কবি, বা নিচের কোনজন আমেরিকার কবি, নিচের কোনজন আমেরিকার কবি নন, নিচের কোনজন আইরিশ কবি বা আইরিশ কবি নন। হ্যাঁ, বা নিচের কোনজন এই দেশের জাতীয় কবি, এরকম একটি প্রশ্ন পরীক্ষায় আসছে। আপনারা এই বিষয়টা একটু পড়ে নিতে হবে, আমি পরবর্তীতে একটা ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে যদি বলা হয় ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার, তাহলে সেটা অ্যান্সার হবে কি? দান্তে আলেঘিরি। আর এখানে দি ডিভাইন কমেডি, এটা একটা বিখ্যাত ইপিক বা মহাকাব্যের নাম। ইপিক বা মহাকাব্য বা এরকম বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, যে ইপিক কি, তারপরে হচ্ছে এলেজি কি, এগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ক্লাসে জানবো। তো দি ডিভাইন কমেডি, এই যে ডিভাইন কমেডি, এটা হচ্ছে একটা ইপিকের নাম। এই ইপিকটা লিখেছেন কে? এই দান্তে অ্যালিঘিরি। আর এই কমেডির, এই ইপিকের মধ্যেই একটা বিখ্যাত কবিতা আছে, মানে ইপিকের শুরুর দিকে, এই মহাকাব্যের শুরুর দিকেই ফার্স্ট পার্টে একটা কবিতা আছে, যে কবিতাটার নাম হচ্ছে ইনফার্নো। এটাও লিখেছেন কে? দান্তে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা খেয়াল করেন আজকের ক্লাসে আমরা মূলত ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড থেকে যে অংশটুকু, একটা ছকের মাধ্যমেই পুরো অংশটা কিন্তু আমরা শেষ করার চেষ্টা করেছি। তো প্রতিনিয়তই আমরা এভাবে প্রত্যেকটি ক্লাসে একটির পর একটি ক্লাস রেখে 50টি ক্লাসের মধ্যেই পুরো ইংরেজি সাহিত্যটাকে শেষ করব। তো ক্লাসটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার মনে হয় যে ফ্রিতে এরকমভাবে মানে পুরোপুরি একটা বিষয়ের ধারণা, এরকম ক্লাস আপনারা কোথাও পেয়েছেন কিনা আমি জানি না। আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাদের সম্পর্কে অবগত নন। তো আপনারা চেষ্টা করবেন আপনারা বন্ধু থেকে শুরু করে যে কেউ থাকলে তাদেরকে এই বিষয়ে অবগত করার, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।